ফ্রেঞ্চ একজন ফিলোসফার আছেন, তার নাম হচ্ছে হেনরি বার্গসন, কেউ কেউ ব্যাগর্স বলে, কেউ কেউ বার্গস বলে। তো এই ভদ্রলোক বলছেন, টু এক্সিস্ট ইজ টু চেঞ্জ। তোমার অস্তিত্বের মানেই হলো পরিবর্তন। মানে তুমি যে টিকে আছো এটার মানে হচ্ছে তোমাকে পরিবর্তনের মধ্য দিয়েই যেতে হবে। তারপর উনি বলেছেন, টু চেঞ্জ ইজ টু ম্যাচিওর। আর এই যে এই চেঞ্জটাই হচ্ছে তোমার পরিপক্কতা। সর্বশেষ উনি বলেছেন, টু ম্যাচিওর ইজ টু গো অন ক্রিয়েটিং ওয়ানসেলফ এন্ডলেসলি। এই পরিপক্কতার মানেই হলো নিজেকে অবিরাম ভাবে সৃষ্টি করা। এখন তুমি যে তোমাকে সৃষ্টি করছো এটা কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। আজকে আমরা যে কবিতাটা পড়বো, এই কবিতার নাম হচ্ছে ঝর্ণার গান, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। এই কবিতাটা পড়লেই বুঝতে পারবে যে এখানে ঝর্ণার জীবন ক্রমাগত কিভাবে চেঞ্জেস এর মধ্য দিয়ে যাচ্ছে, পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে তুমি নিজের রূপ বদল করছো বারবার, তুমি নদীতে গিয়ে পতিত হচ্ছ, সমুদ্রে চলে যাচ্ছ, এইটা ঝর্ণার একটা বাহ্যিক রূপ। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কবিতা হচ্ছে ঝর্ণার গান। কে রচনা করেছেন? সত্যেন্দ্রনাথ দত্ত। কবিতাটি বিদায় আরতি কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কবিতায় ধ্বনি ব্যঞ্জনার মাধ্যমে ঝর্ণার প্রাণবন্ত ও গতিশীল রূপ তুলে ধরা হয়েছে। এই যে ধ্বনি ব্যঞ্জনা মানে তিনি যেসব শব্দচয়ন করছেন, যে ধরনের বাক্য ব্যবহার করছেন, এগুলোর মধ্যে দেখবা যে অদ্ভুত এক ধরনের সাউন্ড রিজনিং আছে। এগুলো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড এবং তুমি ছন্দের যে মাধুর্য এটা এখানে দেখতে পাবে। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাকে গান গাইতে চলা এক জীবন্ত সত্তা হিসেবে কল্পনা করা হয়েছে। ঝর্ণা এখানে একটা জীবন্ত সত্তা, তার মানে হচ্ছে এটাকে পার্সনিফিকেশন করা হয়েছে। তোমরা অনেকেই জেনে থাকবে পার্সনিফিকেশন মানে এমন একটা বিষয় যেটা আসলে ব্যক্তি না, কোনো প্রাণী না, কিন্তু রাইটাররা চাইলে এটার মধ্যে প্রাণ সঞ্চার করতে পারেন। তো ঝর্ণাকে যখন একটা জীবন্ত সত্তা হিসেবে লেখক কল্পনা করছেন, তার মধ্যে অনেক ফিচার্স দেখতে পাবা যেগুলো মানুষের সাথে মিলে। নীরব প্রকৃতির মধ্যে ঝর্ণার চঞ্চল পদধ্বনি প্রাণ ও আনন্দের সঞ্চার করে। সাদা জলধারা পাথরে আঘাত হেনে মনোমুগ্ধকর সৌন্দর্য সৃষ্টি করে। কিসের মধ্যে আঘাত করছে? পাথরে। সাদা জলধারা এখানে ছবির মধ্যে কিছুটা দেখিয়েছি আমরা। ঝর্ণার নির্মল জলরাশি ও অমীয় স্বাদ অতুলনীয় হিসেবে চিত্রিত হয়েছে। এটাকে একটা অপার সৌন্দর্যের আধার হিসেবে দেখানো হয়েছে। আর কবিতার মধ্যে গতিময়তা, আনন্দ, স্বাধীনতা, এই কথাগুলো তোমার পরীক্ষার প্রশ্নের উত্তরে যেন থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবে যখন সৃজনশীল প্রশ্নের আনসার করবে। তার মানে এই কবিতার মধ্যে ঝর্ণার গতিময়তা, আনন্দ, স্বাধীনতা, প্রকৃতির অপার সৌন্দর্যের এক ধরনের প্রতীকী উপস্থাপনা আছে। চলো আমরা বিস্তারিত কবিতাটা পড়ে দেখি। চপল পায়ে কেবল ধাই, এই চপল পা তার মানে চঞ্চল পায়ে ঝর্ণাটা ধেয়ে চলছে, সামনের দিকে এগিয়ে চলছে। কেবল গাই পরীর গান, সে পরীর গান গাচ্ছে। পুলক মোর সকল গায়ে, আমার সারা গায়ে আনন্দ, পুলক মানে আনন্দ। বিভোল মোর সকল প্রাণ, আমার পুরো প্রাণ যেন বিভোর হয়ে আছে, আচ্ছন্ন হয়ে আছে। তার মানে ঝর্ণার এই যে ছুটে চলা, এর মধ্য দিয়ে লেখক আসলে আমাদের সারা গায়ে এক ধরনের রোমাঞ্চ বা অপার অনুভূতি তৈরি করছেন। কিছু শব্দ তোমরা এখানে দেখতে পাবে, চপল পা, চঞ্চল পা। না কেউ যখন নেচে বেড়াচ্ছে তখন তার যে অবস্থাটা দাঁড়ায়, ঝর্ণাকে লেখক ওইভাবে দেখাচ্ছেন। তারপর বলা হচ্ছে ধাই, ধেয়ে চলছে, স্পিডি একটা মুভমেন্ট নিয়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ধাওয়া, সামনের দিকে এগিয়ে চলা। আমরা বলি না যে একজন আরেকজনকে ধাওয়া দিয়েছে, এভাবে ঝর্ণাটা চলছে। তারপর পরীর গানের সাথে তুলনায় ঝর্ণার শব্দকে মধুর করে তোলা হয়েছে। ঝর্ণার শব্দটাকে পরীর গান, একটা অনির্বচনীয় সৌন্দর্য যেটা আমাদের পার্থিব জীবনে নাই। পরী তো আর আমরা বাস্তবিক জীবনে দেখি না, এইরকম একটা বিষয়ের সাথে লেখক এই বিষয়টাকে তুলনা করেছেন। পরের স্তবকে আমরা যাই। শিথিল সব শিলার পর, শিথিল একদম থেমে আছে এইরকম শিলা পাথরের উপর, চরণ থুই দুদুল মন, মনে হচ্ছে এই ঝর্ণা এসে তার পা রাখছে। দুপুর ভোর ঝিঝির ডাক, ঝিমায় পথ ঘুমায় মন, যখন দুপুরবেলা একদম তন্দ্রাচ্ছন্ন একটা প্রকৃতি, তখনও আমরা ঝর্ণাকে দেখি তার অ্যাক্টিভিটি নিয়ে হাজির হতে। তার মানে এখানে একটা বৈপরীত্য লেখক দেখিয়েছেন, প্রকৃতির নিদ্রা বনাম ঝর্ণার জাগরণ। এবার চলো তৃতীয় স্তবকটা আমরা দেখি। বিজন দেশ কুজন নাই, বিজন মানে নিরিবিলি নির্জন একটা দেশ, কুজন নাই প্রকৃতির যে অংশে ঝর্ণার অবস্থান পাহাড়ের মধ্যে, সেখানে নির্জনতা, কুজন নাই। এমন একটা মোমেন্ট দুপুরবেলা যখন কুজন নাই, পাখি ডাকাডাকি করছে না, নিজের পায়ে বাজাই তালছে, নিজের পায়ে তাল বাজাচ্ছে, নাচের একটা ধ্বনি তৈরি করছে। এখানে আমি বারবার তোমাদের যে বিষয়টা মনে রাখার জন্য বলবো, এটা হচ্ছে পার্সনিফিকেশনের কথা। এই ঝর্ণা পা রাখছে, ঝর্ণা নেচে চলছে, গেয়ে চলছে, ধেয়ে চলছে, তার মানে এটা একটা মানুষের সাথে বা মানবীয় রূপের সাথে কিন্তু এটার একটা
তুলনা চলে। পরে বলা হচ্ছে একলা গাই একলা ধাই, সে নিজে নিজে একা একা গেয়ে চলছে, ধেয়ে চলছে, দিবস রাত সাত সকাল, সব সময় সে নিজের মতো করে গেয়ে চলছে, ধেয়ে চলছে। এই যে একলা গাই একলা ছুটি, এই বিষয়টা হচ্ছে তার আত্মনির্ভরশীলতার প্রতীক। সে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, মানে কারো জন্য সে বসে নাই। সে যে দৌড়াচ্ছে, নিজের মতো করে বয়ে চলছে, ধেয়ে চলছে, এটা তার নিজের স্বাধীনতার একটা প্রতীক। তাহলে না কারো উপর নির্ভর করে না, সে নিজেরই সঙ্গী। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের দক্ষতা এখানে স্পষ্ট। পরের স্তবকে আমরা যাই, ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাকায়। তার মানে তার দিকে ঝুঁকিয়ে, ঘাড় ঝুঁকিয়ে পাহাড় কি করছে, ভয় দেখাচ্ছে। কিন্তু ঝর্ণা কি ভয় পাচ্ছে? ঝর্ণা ভয় পাচ্ছে না, ভয় দেখায় চোখ পাকায়। কিন্তু এই ঝর্ণার শঙ্কা নাই, সমান যায় টগর ফুল নূপুর পায়। কিন্তু সে এই পাহাড়কে, দৈত্যরূপী পাহাড়কে সে ভয় পাচ্ছে না, সে সাহস এবং উৎসাহ নিয়ে শত প্রতিকূলতাকে জয় করে সামনের দিকে এগিয়ে চলছে। কে? ঝর্ণা। কোন গিরির হিমললাট ঘামল মোর উদ্ভবে, কোন পরীর টুটল হাড়, কোন নাচের উৎসবে। সে অ্যাকচুয়ালি কোনো দিকে তেমন তোয়াক্কা করছে না। কোন গিরির, কোন পাহাড়ের হিম ললাট, পাহাড়ের চূড়ায় যে বরফ জমেছিল এটা কি গলে গেছে কিনা, এটা নিয়ে তার মাথা ব্যথা নাই। ঘেমে গেছে কিনা। কোন পরীর টুটলো হাড়, টুটলো মানে ছিঁড়ে গেল, কোন পরীর হাড় ছিঁড়ে গেল, এটা নিয়েও তার টেনশন নাই। মানে এখানে এই ঝর্ণাকে পাহাড়ের ঘাম বা পরীর অলংকার হিসেবেও তুমি যেমন দেখতে পারো, পাশাপাশি সে যে তার ইন্ডিপেন্ডেন্স দিয়ে বাকি সব কিছুকে এক ধরনের ব্যতিব্যস্ত রাখছে, এটারও একটা ইঙ্গিত এখানে পাবে। খেয়াল নাই নাই রে ভাই, পাইনি তার সংবাদে। এই হিম গিরি যত কিছু আছে, পরি তাদের হাত টুটে গেছে কিনা, ছিঁড়ে গেছে কিনা, নাচের উৎসবে সব কিছু নষ্ট হয়ে গেছে কিনা, এটা তার ভাবনার মধ্যে নাই। ধাই লীলায়, সে তার নিজের লীলাতে আনন্দে সে এগিয়ে যাচ্ছে খিলখিলাই। ঝর্ণার গান বুলবুলির বোল সাদি। এখানে একটা পাখির কথা আছে, বুলবুলির কথা। সে বুলবুলির মতো গান সেধে চলছে, গান বানিয়ে চলছে। এখানে কবিতার নামটি এসেছে, খুব গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট, যে এখানে ঝর্ণার গান তোমরা এই প্রথম এভাবে দেখতে পেলে। ঝর্ণার গান বুলবুলির বোলের সাথে তুলনীয়। তার মানে কবি এখানে বুলবুলি পাখির যে কথা, গান, সুর, ডাকের সাথে তুলনা করেছেন কাকে? ঝর্ণার গানকে। দেখো পরের স্তবকে যেটা বলা আছে, বন ঝাউয়ের ঝোপগুলোয় কালছাড়ের দল চরে। এই যে বন ঝাউয়ের ঝোপ, এখানে কালছাড় এক ধরনের হরিণ। এই হরিণ চষে বেড়াচ্ছে, শিং শিলায় শিলার গায়ে ডালচিনির রং ধরে। মনে হচ্ছে তার শিংয়ের মধ্যে এক ধরনের ডালচিনি, দারুচিনির কথা এখানে বলতে পারো, ডালচিনি কথ্য রূপ হিসেবে তার রং ধরছে। ঝাঁপিয়ে যাই লাফিয়ে ধাই, ওই হরিণের মতো সে ঝাঁপিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। দুলিয়ে যাই অচল ঠাট, তার ঠাট বজায় রেখে সে দুলছে, চলছে। নাড়িয়ে যাই বাড়িয়ে যাই টিলার গায়ে ডালিম ফাট, সে টিলার গায়ে গিয়ে ঝাঁপ মেরে যেন পড়ে যাচ্ছে। পরের অংশে বলা হচ্ছে, শালিক সুখ বুলায় মুখ জরির জাল আংরাকায়, থল ঝাঁঝির মখমলে অঙ্গমোর ঝলমলে। এই থল মানে স্থলভাগের যে ঝাঁঝি, ছোট ছোট গুল্ম জলজ বৃক্ষ জন্মায়, এগুলোর মধ্যে যেন একটা কোমল ভাব, মিহি কাপড়ের একটা ভাব চলে এসেছে, অঙ্গমোর ঝলমলে। এগুলোর সাথে যখন ঝর্ণার ইন্টারেকশন হচ্ছে তখন মনে হচ্ছে এই ঝর্ণার শরীরটা, তখন মনে হচ্ছে এই ঝর্ণার শরীরটা যেন ঝলমলে উঠছে। শেষ স্তবকে বলা হচ্ছে, নিম্নে ধাই শুনতে পাই ফটিক জল। সে নিচের দিকে যখন ধেয়ে চলছে তখন যেন শুনতে পাচ্ছে ফটিক জল। এই ফটিক জল হচ্ছে স্বচ্ছ জল, নির্মল পানি। এই ঝর্ণার পানির কথা যেন কেউ বলছে। হাঁকছে কে? নিঃসুন্দরের তৃষ্ণা যার কণ্ঠতেই তৃষ্ণা যার, যার কণ্ঠে তৃষ্ণা, সে যেন কাকে ডাকছে? এই ঝর্ণাকে ডাকছে। পরের অংশ দেখো, গরজ যার জল সেচার, পাতকুয়ায় যাক না সেই পাক ছেকে। তার মানে যার স্বচ্ছ জলের যার তৃষ্ণা আছে সে পাতকুয়ায় যাক, পাক ছেকে, কাদা ছেকে পানি খাক। এই বিষয়টাকে দুইটা ভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এক নম্বর ব্যাখ্যা এটাও হতে পারে, ঝর্ণার নিজেরই একটা ফটিক জল আছে, স্বচ্ছ জল আছে, অথবা সে যেহেতু বিভিন্ন গাছ বা লতাগুল্মের সাথে তার ইন্টারেকশন হচ্ছে, সেক্ষেত্রে কেউ যদি ভালো পানি পেতে চায় সে যেন কুয়াতে যায়, সেখানে গিয়ে যেন সে পানি সংগ্রহ করে নেয়, সেখানে সে স্বচ্ছ জল পাবে। তাকে পাক ছেকে, কাদা ছেকে ওই পানিটা নিয়ে তারপর পান করতে হবে। বিলাই তান তরল শ্লোক, চকর চায় চন্দ্রমায়, আমরা চাই মুগ্ধ চোখ। চকর যেমন চাঁদের আলো চায়, আমরা চাই মুগ্ধ চোখ। চকর চাঁদের আলো চাচ্ছে, তার মানে ওই যে একজন যেমন তার কাছে পানি চাচ্ছে,
তখন সে মুগ্ধ চোখে যেন এটা দেখছে, এই পানি গ্রহণ করার বিষয়টাকে। চপল পায়ে কেবল ধাই, সে আবার চপল পায়ে ধেয়ে ধেয়ে চলছে। উপল ঘায়ে দিই ঝিলিক, দুল দোলাই মন ভোলাই, ঝিলমিলাই দিক বিদিক। চঞ্চল পায়ে ছুটে চলি, পাথরের আঘাতে ঝিলিক দিই, মন ভোলাই, চারদিকে সে ঝিলমিল করছে, দিক বিদিক, চারদিকে সে ঝিলমিল করছে। এখানে দেখবে যে মূল ভাবের পুনরাবৃত্তি আছে, স্টার্টিং বা পুরো কবিতার যে মূল ভাব, এই অংশের মধ্যে তোমরা এটা দেখতে পাবে। আনন্দময় গতি এবং আলোর ঝিলমিল এখানে দেখা যাচ্ছে। তো এই কবিতার গভীর অর্থ এবং প্রতীকী ব্যাখ্যাটা কী হতে পারে, এটা যদি আমরা রোমান্টিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে দেখব যে প্রকৃতিকে এই ঝর্ণাটা জীবন্ত করে তুলছে, আর এটাকে মানুষের মতো ভাবা হচ্ছে। সে গান গায়, লাফায়, দোলে, ভয়কে উপেক্ষা করে। এইটা কিন্তু এক ধরনের জীবন দর্শনের গভীর প্রকাশ আমরা বলতে পারি। এটি রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য, যেখানে প্রকৃতির প্রতিটি উপাদানে প্রাণের সঞ্চার হয়। রোমান্টিক হচ্ছে কবি কল্পনা, যেখানে তুমি একটা ঝর্ণাকে মানুষের স্টেজে নিয়ে আসবা না কি করবে, এটা তোমার এক ধরনের ফ্রিডম লেখক দিচ্ছেন। দ্বিতীয়ত দেখো, একটা দার্শনিক দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি যে জীবনের মতোই ঝর্ণা, সে বাধা পেরিয়ে এগিয়ে যায়, যেটা তোমাদেরকে একদম ভূমিকার শুরুতে বলেছিলাম ব্যাগটসের তত্ত্ব দিয়ে। পাহাড় ভয় দেখায়, পথ নির্জন, তবু ঝর্ণা থামে না। ঝর্ণা শত প্রতিকূলতা অতিক্রম করে সে সামনে চলে যায়। তার মধ্যে আমরা দেখি সংগ্রাম, একাকিত্ব, প্রতিকূলতা, এগুলো ডিঙিয়ে যাওয়ার একটা শক্তি। সৌন্দর্যতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখবা যে এখানে ধ্বনির অনেক ব্যবহার আছে। অনুপ্রাস, অনুপ্রাস হচ্ছে একই ধ্বনি তোমার বারবার তুমি ফিল করবা যে লেখক একই শব্দ যেন বারবার বলছে, এরকম একটা ফিলিংস তোমার মধ্যে হবে। যমকের ব্যবহার আছে, বর্ণের ব্যবহার আছে, গতির সমন্বয় আছে। চপল পা, ধাই, ঝিলমিলাই, এই যে ধাই ঝিলমিলাই, এক ধরনের মিল তুমি খুঁজে পাবে। শব্দগুলোতেই গতির অনুভূতি পাওয়া যায়, যে ধেয়ে চলা, চপল পা, এগুলো আমরা আগেই ব্যাখ্যা করেছি। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথের দক্ষতা এখানে চরমে পৌঁছেছে। তার মানে তিনি যে ছন্দের জাদুকর হিসেবে স্বীকৃত, তার দক্ষতার এখানে চূড়ান্ত মাত্রাটা আমরা দেখতে পাই। আর কবি মানব জীবনের সাথে ঝর্ণাকে এক ধরনের সংযোগ স্থাপন করেছেন। ঝর্ণা যেমন পাহাড়ের বাধা, নির্জনতা, অন্ধকার উপেক্ষা করে নিম্নমুখী পথে ছুটে চলে, মানুষের জীবনও তেমন। জীবনে আসে নানা বাধা, একাকিত্ব, ভয়, কিন্তু সত্যিকারের জীবনযাত্রী সেসব উপেক্ষা করে নিজের গান গাইতে গাইতে এগিয়ে যায়। মানে তোমার তো একটা লাইফের মটো থাকবে, এইটা ধরেই তুমি এগিয়ে যাওয়া। এখানে যত বাধা আসুক, এইটা আসলে তোমার ভাবার বিষয় না। ঝর্ণার একলা ঘাই একলা ধাই, এই পংক্তি মানুষের আত্মনির্ভরশীলতার মন্ত্র। তুমি একা চলতে হবে, তোমাকে জীবন পথে অনেক জায়গাতে হয়তো একাকিত্ব ভোগ করতে হবে, পাশাপাশি একা চলার যে শক্তি, এটাও অর্জন করতে হবে। তো প্রতীকী কিছু অর্থ এখানে দেখতে পাবা, যে ঝর্ণা হচ্ছে জীবনযাত্রীর প্রতীক, পাহাড় হচ্ছে জীবনের বাধার প্রতীক, ভয় দেখায় কিন্তু এটা তোমাকে থামাতে পারবে না। গান হচ্ছে জীবনের উৎসাহের প্রতীক, এগুলো তুমি যখন সৃজনশীল লিখবে, তখন উত্তর লিখতে গেলে এগুলো দিতে পারো, যে গান হচ্ছে এখানে জীবনের উৎসাহ, কঠিন পথেও সে আনন্দ বজায় রেখে চলছে, এভাবে ব্যাখ্যা করবা। ফটিক জল, বিশুদ্ধ লক্ষ্য, সে স্বচ্ছ একটা উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলে। তার জল যখন পাতকুয়াতে চলে যাচ্ছে, তখন এটা কাদা ছেঁকে একসময় তুমি স্বচ্ছ পানি এখান থেকে সংগ্রহ করতে পারবে। ঝিলমিল, জীবনের আলো, কঠিন পথেও সুন্দর মুহূর্ত সৃষ্টি করা যেতে পারে, এইরকম একটা বিষয় এখানে আছে। তো ঝর্ণার যে প্রকৃতি এবং গতিময়তা, সৌন্দর্য একটু আমরা দেখি। সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় প্রকৃতি যেন জীবন্ত হয়ে ওঠে। ঝর্ণার গতিময়তা কবিতার প্রতিটি পংক্তিতে অনুভূত হয়। লাফ, ঝাঁপ, দোল, ঝিলিক সব মিলিয়ে এক অদ্ভুত নৃত্য যেন সৃষ্টি হচ্ছে। তার মানে এই ঝর্ণা ঝাঁপিয়ে যাচ্ছে, লাফিয়ে যাচ্ছে, দোলিয়ে যাচ্ছে, এটা তার গতিময়তার চিত্র আছে এখানে। পাথরের আঘাত, টিলার গায়ে ডালিম ফাট, ডালিম যেন ফেটে যাচ্ছে, এইভাবে আওয়াজ হচ্ছে। সব মিলিয়ে ঝর্ণা এক অস্ত্রহীন যোদ্ধার মতো পথ চলছে। বর্ণবৈভব দেখি এবং তার ঝিলিক দেখি, সে ডাল চিনির রং ধারণ করছে। জরির জাল, তার যে আংরাখাত, সে যেন কাপড়ের মতো করে তার শরীরের মধ্যে কিছু একটাকে মখমলের মতো পেঁচিয়ে রাখছে। অঙ্গমোর ঝলমলে, তার শরীর ঝলমল করে উঠছে, যে রঙের বর্ণনা এখানে দেখতে পাবে। উপল ঘায়ে দিই ঝিলিক, পাথরের আঘাতে সৃষ্ট একটা ঝিলিক স্পার্কের মতো যেন ঝর্ণা তৈরি করছে, যেখানে পানি পড়ে দেখবা যে এইরকম একটা ঝিলিক তৈরি হয়। নির্জনতার সৌন্দর্য আছে, যে ঝর্ণা, দুপুর, ভোর, নির্জন রাত, যত নির্জনতাই থাকুক না কেন, ওই সময় দেখবে যে ঝর্ণা জেগে আছে, সে তার মতো করে চলছে। একাকিত্বের মধ্যে সজাগ থাকার প্রতীক, মানে তুমি যত প্রবলেমেই থাকো না কেন, তোমার মধ্যে যেন পজিটিভিটি থাকে, লেখক এই বিষয়টা এখানে বোঝাতে চেয়েছেন। এবং
সর্বশেষ আমরা কবি সত্যেন্দ্রনাথ দত্তের পরিচয়টা জানবো। তিনি কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন, বিএ পর্যন্ত পড়াশোনা করেছেন। ছাত্রজীবন থেকেই কাব্যচর্চা করতেন, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ভাষা, ধর্ম বিষয়ে অনুরাগী ছিলেন। মাত্র 40 বছর বয়সে তিনি মারা যান। ইম্পর্ট্যান্ট এটা, 1922 খ্রিস্টাব্দে। তাকে ছন্দের জাদুকর বলা হয়, যা ছন্দ নির্মাণে অসাধারণ নৈপুণ্যের জন্য এই উপাধিতে তিনি ভূষিত হন। তার মৌলিক কিছু কাব্যগ্রন্থের কথা আছে: সবিতা সন্ধিক্ষণ, বেনু বীণা এটা আসে, কুহুক একা এটা আসে, অভ্র আবিরের কথা আসে, হোমশিখার সন্ধিক্ষণ। অনুবাদ কাব্য আছে তার: তীর্থরেণু, তীর্থসলিল, ফুলের ফসল প্রভৃতি তার অনুবাদ কাব্য। তিনি বিভিন্ন বিখ্যাত মনীষীদের জীবন থেকেও অনেক লেখা নিয়েছেন, বিবিধ উপনিষদ থেকে নিয়েছেন। কবির, নানক বিখ্যাত ব্যক্তিত্ব, দুজন কবির এবং নানক, তাদের রচনা এবং আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি, ফরাসি ভাষার অনেক উৎকৃষ্ট কবিতা এবং গদ্য রচনা তিনি বাংলায় অনুবাদ করেছেন। সাহিত্যিক অবদান যদি বলো, বাংলা সাহিত্যে ছন্দের এক নতুন ধারা প্রবর্তন করেন। তার কবিতার মধ্যে প্রকৃতি দেখতে পাবে, জীবন দর্শন দেখতে পাবে, মানবিক মূল্যবোধ দেখতে পাবে। আর এই ঝর্ণার গান কবিতাটি তার বহুমুখী প্রতিভার এক উজ্জ্বল নিদর্শন, যেখানে গতিময়তা, আনন্দ, স্বাধীনতা, প্রকৃতির সৌন্দর্য, এই 4টা শব্দ সব জায়গায় আমি ব্যবহার করেছি। এগুলো যেন তোমার পরীক্ষার খাতায় থাকে। আর মাত্র 40 বছর বয়সে তিনি মারা গেলেও বাংলা সাহিত্যকে একটা বিপুল সম্পদের ভান্ডার দিয়ে গেছেন, এটা আমরা বলতে পারি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অন্য কোনো টপিকে ভিডিও লেকচার প্রয়োজন হলে আমাকে জানাতে পারো। ক্লাসটি কেমন লেগেছে সেটিও জানাবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।